একটু সময় দেন, ব্যঞ্জন ধ্বনি থেকে যত ধরনের প্রশ্ন আসবে সব সমাধান হয়ে যাবে। সারা জীবন তো নানানভাবে শিখছেন, আজকে একটু আলাদাভাবে শিখেন। অনেকে এরকম চিত্র আঁকায় শেখায়, এটা আঁকায় ওটা আঁকায় এইভাবে শেখায়। না, ওগুলো আমার কোনো দরকার নেই, জাস্ট এটা একটু ফিল করেন। আমি বলতেছি প্র্যাকটিক্যালি দেখেন, প্র্যাকটিক্যালি প্রমাণ হয়ে যাবে এবং প্র্যাকটিক্যালি আপনি শিখতে পারবেন বাস্তবসম্মত ভিত্তিতে। ঠিক আছে? তাহলে দেখেন, প্রথম কথা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি থেকে কি কি প্রশ্ন আসে। তো প্রথমে আসে, এই যে আমরা এই বিষয়টা একটু খেয়াল করব যে আমাদের ব্যঞ্জন ধ্বনি বেসিক্যালি কত প্রকারের। আমরা জানি ক থেকে ম পর্যন্ত এই 25টাকে বলা হচ্ছে কি স্পর্শ বর্ণ। এই 25টাকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি। কয়টা? এই 25টা। হ্যাঁ, এখন এই 25টাকে নানানভাবে ভাগ করা হয়েছে। তো প্রথমত আমরা যদি বলি উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার, উচ্চারণ স্থান অনুযায়ী 5 প্রকারের। তো কিভাবে 5 প্রকারের, এগুলা আগে মুখস্থ করছেন না যে তালব্য ধ্বনি এটা, অমুক ধ্বনি এটা, আজকে থেকে মুখস্থ করবে না, জাস্ট দেখেন আর একটু বোঝেন। আমরা একটু খেয়াল করি যে ক, খ, গ, ঘ, ঙ, এই যে প্রথম বর্গের, আমরা জানি যে ক, ক থেকে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে ক, ক বর্গীয় ধ্বনি। তো ক বর্গের যে ধ্বনিগুলো জাস্ট উচ্চারণ করেন তো একটু। ক, খ, দেখেন তো কোন জায়গা থেকে আসতেছে, একদম কণ্ঠের ভেতর থেকে আসতেছে কথাগুলো। তো এই যে ক থেকে উ পর্যন্ত এগুলো আসতেছে মূলত আপনার কণ্ঠ থেকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কণ্ঠধ্বনি। কি বলা হচ্ছে? কণ্ঠধ্বনি এদেরকে, ক থেকে উ পর্যন্ত বা ক বর্গীয় ধ্বনি। তারপরে দেখেন চ থেকে ইয় পর্যন্ত। এখন একটু উচ্চারণ করেন তো, চ, ছ, কোথায় লাগতেছে? আপনার জিহ্বাটা কোথায় লাগতেছে? একদম তালুতে। চ, ছ বলার সময় একদম মাঝখানে যে তালু, নরম তালুতে দেখবেন আপনার জিহ্বাটা টাচ করতেছে। তো এই জন্য চ থেকে ইয় পর্যন্ত এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে তালব্য ধ্বনি। কি বলা হচ্ছে? তালব্য, কারণ তালুতে স্পর্শ হচ্ছে, জিহ্বাটা কোথায় স্পর্শ হচ্ছে? তালুতে। এরপরে দেখেন ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে, ট থেকে মূর্ধন্য ন, উচ্চারণটা কি? মূর্ধন্য ন। আচ্ছা, তাহলে এই যে ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত যে আছে, এটা যখন উচ্চারণ করবেন দেখবেন ট, ঠ, উচ্চারণ করেন তো একটু। ট, ঠ, কোথায় জিহ্বা লাগতেছে? একদম তালু থেকে একটু সামনে যে শক্ত জায়গাটুকু, তালু বুঝেন তো, একদম উপরে যে নরমটা ওইটার সামনে যে একটু শক্ত জায়গা, ট, ঠ, দেখবেন জিহ্বাটার আগাটা ঠিক ওই জায়গায় যে উল্টে যাচ্ছে এবং শক্তভাবে বাড়ি খাচ্ছে। তো এটা হচ্ছে, এই জন্য ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে এটাকে বলা হচ্ছে মূর্ধন্য ধ্বনি বা মূর্ধা ধ্বনি, মূর্ধা ধ্বনি। ঠিক আছে? এটা ট বর্গীয় ধ্বনি। এরপরে কি আছে? ত বর্গীয়। দেখেন তো দাঁত কেন লাগে, কেন প্রয়োজন, একটু খেয়াল করেন। আপনি যখন ত থেকে দন্ত ন পর্যন্ত উচ্চারণ করতে যাবেন, ত, থ, আপনার আপনার জিহ্বাটা কোথায় লাগতেছে? দাঁতে লাগতেছে। দাঁতে লাগতেছে, দাঁতে না লাগে কিন্তু এটা উচ্চারণ হবেই না। এই জন্য দেখবেন ছোট বাচ্চারা কিন্তু এই উচ্চারণগুলো করতে যায় একদম শেষ করে ফেলা যায়। ঠিক আছে? তো এই জন্য ত বর্গীয় ধ্বনিগুলোকে বলা হচ্ছে দন্ত ধ্বনি, দন্ত বর্ণ বা দন্ত ধ্বনি। ঠিক আছে? ত বর্গীয় যেটা আছে। এরপরে কোনটা আছে? প বর্গীয়। আপনি একটু খেয়াল করেন তো, প, ফ, ব, এই যে দুইটা ঠোঁট, এই দুইটা ঠোঁট যদি একসাথে না হয় আপনি তো উচ্চারণই করতে পারবেন না। এই জন্য প বর্গীয় যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ওষ্ঠধ্বনি। তাহলে আমরা জানি যে উচ্চারণ স্থান অনুযায়ী কতগুলো আছে? এই যে 5টা, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এগুলোকে মুখস্থ করতে হবে? নো নিড। আজকে থেকে প্র্যাকটিক্যালি উচ্চারণ করে করে দেখবেন পরীক্ষাতে, ভুল হবেই না, নো চান্স। এখন দেখেন, তাহলে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকারে পেলাম? 5 প্রকারের। এরপরে কি আছে? এই যে এই দুইটাতে খুব ঝামেলা হয়, স্বরতন্ত্রের অনুরণন। অনুরণন মানে কি? আমি ডিরেক্ট বলি, অনুরণন কিছু না, ডিরেক্ট হচ্ছে কাঁপাকাঁপি। খেয়াল করেন, এই যে আপনার ভোকাল কর্ডটা, এই ভোকাল কর্ডটা আসলে কত দূর কাঁপতেছে, এটার উপর ভিত্তি করে ধ্বনি হচ্ছে 2 প্রকারের। স্বরতন্ত্রের অনুরণন বা কাঁপাকাঁপির উপর ভিত্তি করে আমরা 2 ধরনের বলি, একটা বলি অঘোষ, একটা হচ্ছে ঘোষ। সারা জীবন তো মুখস্থ করছেন, আজকে থেকে মুখস্থ করবেন না। পরীক্ষার হলে বসে বসে দেখবেন যে কোনটা হচ্ছে, জাস্ট উচ্চারণ করবেন। আপনি আপনি কি করবেন? আপনি অপশনে দেখবেন আর উচ্চারণ করবেন, তাতেই পেয়ে যাবেন। তো দেখেন যে যেগুলোতে এই যে কাঁপাকাঁপি, যখন কম কাঁপতেছে তখন সেটাকে বলবো আমরা অঘোষ। আপনি একটু হাত দেন এইভাবে, যখন আপনি বলবেন ক, খ, ক, খ, দেখেন। আবার যখন বলবেন আপনি গ, ঘ, উ, দেখবেন নর্মালি উচ্চারণ করবেন। যখন ক, খ উচ্চারণ করতেছেন তখন এই ভোকাল কোডটা অনেক কম কাঁপতেছে। আবার যখন আপনি গ, ঘ, উ উচ্চারণ করতেছেন তখন অনেক বেশি কাঁপতেছে। এই জন্য কম যখন কাঁপতেছে তখন সেটাকে বলবো আমরা অঘোষ। আগে কি করছেন? আগে চতুর্ভুজ আঁকছেন, ত্রিভুজ আঁকছেন, অনেকে অনেকভাবে শিখেছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যালি শেখেন। তাহলে আপনি যখন দেখলেন যে ভোকাল কোডটা কম কাঁপতেছে সেটা হচ্ছে অঘোষ, আর যখন বেশি কাঁপতেছে সেটা হচ্ছে কি? ঘোষ ধ্বনি। আচ্ছা, এখন দেখেন যে কিভাবে মনে রাখবো, যে অনেকে বলে যে অঘোষ ঘোষ আগে না পরে, টেনশন বেজে যায়। একটু খেয়াল করেন তো, অঘোষ শুরু হচ্ছে অ দিয়ে। অ কোথায় থাকে? অ হচ্ছে ধ্বনির একদম শুরুর বর্ণ আমাদের। ঠিক আছে? বাংলা যে বর্ণমালা, ধ্বনি শুরুর বর্ণ কি? অ। তার মানে অঘোষ গুলো আগে আছে। তাহলে আমি যদি হাতের 5টা আঙুলে এইভাবে প্র্যাকটিস করি, ক, খ, গ, ঘ, ঙ, ক বর্গীয় ধ্বনি আমি 5টাতে লাগাইলাম, প্রথম 2টা আমার কি? অঘোষ, পরে 3টা হচ্ছে ঘোষ। শেষ, ঝামেলা ক্লিয়ার। তো এগুলোতে বেশি কাঁপে, এগুলোতে কম কাঁপে এই ভোকাল কোড, এই জন্য এদেরকে অঘোষ ঘোষ বলে। ঠিক আছে?
এরপরে কি আছে, বায়ু প্রবাহের উপর ভিত্তি করে আরেকটা ভাগ করা যায়। এই যে আমি কথা বলছি ক খ, আপনি একটু মুখের সামনে হাত টানেন, ক উচ্চারণ করেন, খ উচ্চারণ করেন, দেখেন তো যখন আপনি ক উচ্চারণ করতেছেন তখন বাতাস একটু কম বেরোচ্ছে, বাট যখন খ উচ্চারণ করতেছেন বাতাস এসে হাতের সাথে ধাক্কা খাচ্ছে। অর্থাৎ যখন বাতাস কম বেরোয় তখন সেটাকে বলি আমরা অল্প প্রাণ, আর যখন বাতাস বেশি বেরোয় তখন সেটাকে বলি আমরা মহাপ্রাণ। আবার অনুরূপ দেখবেন, আপনি যখন গ উচ্চারণ করবেন বাতাস কম বেরোবে, আবার যখন ঘ বলছেন বাতাস বেশি বেরোচ্ছে, এই জন্য এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে কি মহাপ্রাণ। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে দেখবেন যে উ ইউ ন ম, এগুলোর ক্ষেত্রে দেখবেন যে আপনি নাক ধরে বাবা উচ্চারণ করেন তো হয়, স্পষ্ট হয়, হয় না। অর্থাৎ এই সব ধ্বনি উচ্চারণের সময় আপনার নাক দিয়ে বাতাস বের হবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। ঠিক আছে, একদম সিম্পল, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট প্র্যাকটিক্যালি বুঝলেই হয়ে যায়। আচ্ছা, এটা গেল যে আমরা মোটামুটি স্বরতন্ত্রের অনুরণ ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ উচ্চারণ স্থান শিখে গেলাম। এখন আরো বেশি কিছু মানে বাকিগুলো কোথায় গেল, এই বাকিগুলো দেখি একটু। এই যে পরশ্রয়ী বর্ণ বলা হচ্ছে তিনটা হচ্ছে পরশ্রয়ী বর্ণ। কি কি আছে, অনুস্বার, বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু। এদেরকে পরশ্রয়ী কেন বলা হচ্ছে, কারণ এইসব বর্ণ হচ্ছে অন্য ধ্বনির আশ্রয়ে উচ্চারিত হচ্ছে, এরা কিন্তু স্বাধীনভাবে শব্দ গঠন করে না, দেখবেন না কোনো শব্দের শুরুতে এরা আছে। আচ্ছা, এরপরে কি আছে, তারণজাত ধ্বনি। এই তারণ কথাটার মধ্যে কিন্তু ড বিন্দু র আছে, এটা একটু মাথায় রাখবেন। তার মানে কি, ড বিন্দু র আর হচ্ছে ঢ বিন্দু র, আপনি যখন এগুলো উচ্চারণ করতে যাবেন দেখবেন আপনার জিহ্বার যে সামনের যে অংশটুকু আছে ওই অংশটুকু অনেক দ্রুত লাফালাফি করে, অর্থাৎ কাঁপে বেশি, এই জন্য এদেরকে বলা হচ্ছে তারণজাত ধ্বনি। ঠিক আছে, কেন তারণজাত ধ্বনি বলা হয় এটা একটু মাথায় রাখবেন। আর তারণ কথাটাতেই ড বিন্দু র আছে, এই জন্য ড বিন্দু র ঢ বিন্দু র তারণজাত ধ্বনি। এরপরে কি আছে, কম্পনজাত। আপনি যখন র উচ্চারণ করবেন তখন দেখবেন পুরো জিহ্বাটাই কাঁপতেছে, এটার ক্ষেত্রে শুধুমাত্র জিহ্বার আগার অংশটুকু বেশি কাঁপবে, আর এটার ক্ষেত্রে পুরো জিহ্বাটাই কেঁপে যাবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কম্পনজাত ধ্বনি, এটা হচ্ছে শুধুমাত্র র। এরপরে আছে পার্শ্বিক ধ্বনি। আপনি যখন ল উচ্চারণ করতে যাচ্ছেন তখন দেখবেন ল উচ্চারণ করার সময় আপনার জিহ্বাটা উল্টে যাচ্ছে এবং দুপাশ দিয়ে বাতাস বের হচ্ছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এই যে লকে বলা হচ্ছে কি পার্শ্বিক ধ্বনি। এরপরে কি আছে, উষ্ম বা শীষ ধ্বনি। উষ্ম বা শীষ ধ্বনি, এই সব ধ্বনি উচ্চারণের সময় আপনার মুখের দিয়ে যে বাতাসটা বের হয় একটু গরম বাতাস বের হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে উষ্ম ধ্বনি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য আর হচ্ছে হ। মাথায় রাখবেন যে শীষ ধ্বনি হচ্ছে এই তিনটা, বাট উষ্ম ধ্বনি বা উষ্ম বর্ণ হচ্ছে চারটাই। ঠিক আছে, তাহলে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, শীষের মতো একটু উচ্চারণ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, এই জন্য এদেরকে হচ্ছে শীষ ধ্বনি। আর এই চারটা ধ্বনি হচ্ছে কি উষ্ম ধ্বনি, এটা মাথায় রাখবেন। এরপর আছে ফলা। হ্যাঁ, আমরা স্বরবর্ণে একটা বিষয় পড়ছিলাম, মনে আছে? স্বরবর্ণে কি পড়ছিলাম, যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার, অনুরূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। তো ফলা কয়টা, বেসিক্যালি ফলা হচ্ছে 6টা। আচ্ছা, আমরা সেই 6টা ফলা কি কি কিভাবে মনে রাখবো, একটা কথা সিম্পলি শেষ হয়ে যাচ্ছে। দেখেন আপনি যে বল রমজান, আমি যদি এটা মাথায় রাখি যে বল রমজান, ঠিক আছে, কি হচ্ছে ব ফলা, ল ফলা, র ফলা, ম ফলা, জ ফলা, ন ফলা, এটা মাথায় রাখতে পারেন বল রমজান। অনেকভাবে মাথায় রাখে, আমি এইভাবে মনে রাখতাম যে যৌবন, যৌবন মূল্য, যৌবন মূল্য বা যৌবনে মূল্য। এটাতেও দেখেন জফলা, বফলা, নফলা, মফলা, রফলা, লফলা, যে ফলা কোন জায়গা থেকে আসবে। এখন এই জায়গা থেকে এরকমই প্রশ্ন হয়। আর একটা কমন প্রশ্ন আছে, কি কমন প্রশ্ন সেটা? আচ্ছা, সেই কমন প্রশ্নটা একটু দেখি আমরা, যে সেটা আসলে অ্যাকচুয়ালি কি, এগুলো মিশাই নিচ্ছি আমি। কমন প্রশ্ন হচ্ছে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন, এটা থেকে একটা প্রশ্ন হয় ব্যঞ্জন ধ্বনির। সে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন এইভাবে মনে রাখে অনেকে, যে 32, 8 আর হচ্ছে কি 10, যে 32টা হচ্ছে কি পূর্ণমাত্রা, আর 8টা হচ্ছে অর্ধমাত্রা, আর মাত্রাহীন হচ্ছে 10টা। সিম্পলি এভাবে মনে রাখতে পারেন। বা আপনি ওই যে অনেকে নানান ছন্দ দেয়, দরকার নেই, বাট এই যে এটা একটু মাথায় রাখবেন যে এটা যে কোন 8টা আসলে অর্ধমাত্রার, অনেক সময় এইভাবে মাথায় রাখবেন অর্ধ মানে 8, অর্ধ মানে 8। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে গাধা, গাধা শেখে ঋণ প্রথা, ঋণ প্রথা। জাস্ট গ, ধ, তালবস্য, খ, ঋ, মূর্ধন্য, প আর থ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অর্ধমাত্রার। আর বাকি মাত্রাহীন একটু খেয়াল করেন, ওই যে স্বরবর্ণের শেষের 4টা এ, ওই, ও, ও, আর ব্যঞ্জন বর্ণের শেষের 4টা আছে খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, আর 2টা আছে উ আর ইউ, 10টা শেষ। আর বাকিগুলো কি পূর্ণমাত্রার, সিম্পলি এটুকুই। আরেকটা বিষয় আছে যে খণ্ডত আসলে কি, একটা কথা মাথায় রাখবেন, খণ্ডত আসলে কোনো ধরনের কিন্তু বর্ণ না, এটা হচ্ছে তয়ের একটা হর্ষচিহ্নযুক্ত রূপ, তয়ের একটা হর্ষচিহ্নযুক্ত রূপ হচ্ছে খণ্ডত, আসলে কোনো স্বাধীন বর্ণ না। তো এই ছিল মানে আমাদের ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত বিষয়। আশা করি আজকের পর থেকে ব্যঞ্জন ধ্বনির যা প্রশ্ন আসুক ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন। ঠিক আছে।